ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ ক একের আইতে দিয়েছে সমতল থালার মতো পৃথিবী একটা বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা। এটা ছিল মেসোপটেমিয়াদের ধারণা। ২ এরাটোস্থেনিসের পর্যবেক্ষণে ২১শে জুন মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে পড়েছিল আলেকজান্দ্রিয়ায়। ৩ যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হলো বুধ। ৪ পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। ৫ একটি প্রবহমান সম্পদের উদাহরণ নদীর জল। ৬ গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত তা হলো বায়ুবিদ্যুৎ। ৭ শিল্পী ও লোহা নামে পরিচিত হেমাটাইট। ২ এর এতে আছে শুদ্ধ অশুদ্ধ বলতে হবে। আইতে বলেছে জিপিএস একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ শুদ্ধ। ২ আকাশের সূর্যের উত্তরমুখী এবং দক্ষিণমুখী আপাত গতিকে রবিমার্গ বলে শুদ্ধ। ৩ ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয়ে গড়ে তোলা হয় অশুদ্ধ। ৪ জলকে সাদা কয়লা বলে অশুদ্ধ, জলবিদ্যুৎকে বলে। ৫ দুই মেরুতে পৃথিবী সবচেয়ে ধীরে আবর্তন করে শুদ্ধ। বিতে আছে শূন্যস্থান পূরণ। আইতে বলেছে ফুকর দোলকের বলের ওজন ছিল ২৪ কিলোগ্রাম। ২ এ বলেছে আমাদের শীত ঋতুতে আন্টার্কটিকা থেকে মেরুপ্রভা দেখা যায়। ৩ নিরক্ষরেখায় বছরে ২ দিন বিষুব হয়। ৪ বিদ্যালয় একটি সামাজিক সম্পদের উদাহরণ। ৫ ভারতের কর্ণাটক রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি আছে। বিভাগ খতে আসি ৩ এর আইতে বলেছে অভিগত গোলক কাকে বলে অথবা জিওড কাকে বলে। এটা অনুজ বরণ সরকারের বই থেকে দিচ্ছি, ওরিয়েন্টাল প্রকাশনী। অভিগত গোলক লিখবে যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক বা অক্ষ সামান্য চাপা এবং পূর্ব এবং পশ্চিম দিক বা অক্ষ সামান্য ফোলা বা স্ফীত তাকে অভিগত গোলক বা উপগোলক বলা হয়। আর জিওড বলেছে এই যে পৃথিবীকে পূর্ণ গোলক অভিগত গোলক বলা হলেও পৃথিবী পৃষ্ঠের সর্বত্র অনিয়মিত অমসৃণ বন্ধুর উঁচু নিচু পাহাড় পর্বত সমুদ্র খাত কোথাও স্ফীত কোথাও সংকুচিত প্রভৃতি কারণে পৃথিবীর সামগ্রিক আকৃতির সঙ্গে আমাদের জানা কোনো জ্যামিতিক আকৃতি বা বস্তু নেই যার সঙ্গে পৃথিবীর আকৃতিগত মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এই জন্য বলা হয় পৃথিবীর আকৃতি কেবলমাত্র পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। এই যে গ্রিক শব্দ জিওয়েল্ডার থেকে জিওয়ার শব্দটি এসেছে যার অর্থ পৃথিবী সদৃশ, অর্থাৎ গ্রিক শব্দ জি মানে পৃথিবী আর ইওডস দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো দেখতে, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। দুইতে দিয়েছে অধিবর্ষ কাকে বলে অথবা ফেরেলের সূত্র উল্লেখ করো। লিখবে যে আমরা সাধারণভাবে বছর ধরি ৩৬৫ দিনে, অথচ পৃথিবীর সঠিক পরিক্রমণের সময় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ছেচল্লিশ সেকেন্ড। এতে প্রতি বছর ৫ মিনিট ৪৮ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অতিরিক্ত হয়। এই অতিরিক্ত সময়কে পূর্ণ মানে ৬ ঘন্টা ধরে ৪ বছর অন্তর একদিন বাড়িয়ে বছরকে ৩৬৬ দিন ধরা হয়। এই অতিরিক্ত একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে, তাই ফেব্রুয়ারি মাস ৪ বছর অন্তর হয় ২৯ দিনে। ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ বলা হয় অধিদিন। আর যে বছর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে বছর হয় ৩৬৬ দিনে সেই বছরটিকে আমরা অধিবর্ষ বলি। এই কারণেই ৪ বছর অন্তর ক্যালেন্ডারে একটি দিনকে আমরা অতিরিক্ত দেখি। ওর সাথে আছে ফেরেলের সূত্র, এটা সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে দিচ্ছি। লিখবে ১৮৫৫ সালে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল কোরিওলিস বল বিশদভাবে পর্যালোচনা করে সূত্রাকারে বলেন পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের কারণে ভূপৃষ্ঠের উপর প্রবাহিত বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত ইত্যাদি গতিশীল প্রাকৃতিক বস্তু উত্তর গোলার্ধে ডান দিকে বা ঘড়ির কাঁটার গতির দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়। এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। তো আমি উত্তরগুলো বিভিন্ন বই থেকে দিচ্ছি যাতে গুছিয়ে লিখতে সুবিধা হয়, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে নিয়ে উত্তরগুলো একটু লিখে নেবে। ৩ নম্বর প্রশ্ন বলেছে গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও অথবা ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র আর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। গচ্ছিত সম্পদ লিখবে যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারে নিঃশেষিত হয় তাকে বলা হয় সঞ্চিত বা গচ্ছিত সম্পদ।
একটি ক্ষয়িষ্ণু সম্পদ নামে পরিচিত, যেটা যেমন হচ্ছে কয়লা, খনিজ তেল, লোহা, বক্সাইট, এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদের উদাহরণ। আর ওর সাথে আছে ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র, বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম। আচ্ছা, প্রথম ভূতাপ কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানার খাম্মান। তেলেঙ্গানার খাম্মান হচ্ছে দেশের প্রথম ভূতাপ কেন্দ্র, যদিও বর্তমানে এটা এখন বন্ধ। তো তেলেঙ্গানার খাম্মান হচ্ছে প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র। আর ভারতের প্রথম বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রাজস্থানের ভাদালা। এই যে ভারত তথা পৃথিবীর বৃহত্তম, রাজস্থানের ভাদালা। ভাদালা হচ্ছে ভারত তথা পৃথিবীর বৃহত্তম, তাহলে ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানের ভাদালা। চারের দাগে আসি, চারের আয়তে দিয়েছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটা আমি প্রান্তিক থেকে দিচ্ছি। এই যে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের স্পন্দন আছে। আমরা বর্তমানে বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি। বাকি গ্রহগুলিতে প্রাণ আছে কিনা তা জানা এখনো সম্ভব না হলেও ধারণা করা হয় ওই গ্রহগুলিতে প্রাণ নেই। তাহলে কিভাবে প্রাণের প্রতিষ্ঠা হলো? এক হচ্ছে সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা। সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে রয়েছে যে ঠিক ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17°C, যা জীবকুল বেঁচে থাকা সহায়ক। সূর্যের কাছের গ্রহগুলোর উষ্ণতা 500°C অতিক্রম করে, আবার দূরের গ্রহগুলোর উষ্ণতা থাকে হিমাঙ্কের 200°C নিচে। 2 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্রা হচ্ছে 0.75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলে পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। 3 হলো বায়ুমণ্ডল। পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর ওপরে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস এবং জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ যেমন বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি বায়ুমণ্ডলেই ঘটে। বায়ুমণ্ডলের উপস্থিতির কারণে জলচক্র কাজটি পৃথিবীতে সমাধা হয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে। এই সকল কারণেই আমরা পৃথিবীতে বেঁচে আছি। 4 হচ্ছে জল। পৃথিবীতেই একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে, তাই এটি জল গ্রহ বা নীল গ্রহ। পৃথিবীর 70% অংশ জলে ঢাকা, তাই জল যেমন জলচক্রে অংশগ্রহণ করে, তেমনি মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। ভূত্বক বা শিলামণ্ডল। পৃথিবীর ওপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি এবং বিভিন্ন খনিজ দ্রব্য। মাটির উপরে গাছপালা জন্মায়, খনিজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। 6 হচ্ছে জীবমণ্ডল। ভূত্বক বা শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল সকল স্থানে জীবের অস্তিত্ব আছে। বায়ুমণ্ডলে 6 কিলোমিটার উচ্চতা, বায়ুমণ্ডলে 7 কিলোমিটার গভীরতা এবং শিলামণ্ডলে 10 মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব রয়েছে। বিভিন্ন মণ্ডলে আন্তঃসম্পর্ক, শিলামণ্ডল, বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ নিয়ে জীবমণ্ডল। সকল মণ্ডলগুলির প্রভাবে পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। জীবজগৎ বেঁচে থাকার সকল রসদ একমাত্র পৃথিবীতেই আছে। অথবাতে বলেছে পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে জন রিচার্ডের পর্যবেক্ষণ ব্যাখ্যা করো। জন রিচার্ড এটা এই যে দোলক ঘড়ি নিরক্ষীয় অঞ্চলে ধীরে এবং অভিগত এই যে গোলক আকৃতির প্রমাণ। দোলক ঘড়ি নিরক্ষীয় অঞ্চলে ধীরে আর মেরু অঞ্চলে দ্রুত চলে। 1671 সালে ফরাসি বিজ্ঞানী জন রিচার্ড লক্ষ্য করেন তার দোলক ঘড়িটি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে প্রায় 2 মিনিট 30 সেকেন্ড ধরে চলেছিল, অথচ ওই ঘড়িটি প্যারিসে ঠিক সময় দিত। কেন এরূপ ঘটতো? উত্তর পান তিনি 1686 সালে যখন নিউটন তার মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন। নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর যে বস্তু কেন্দ্রের যত কাছে তার আকর্ষণ ক্ষমতা তত বেশি। এই নিয়ম অনুযায়ী দোলক ঘড়ি কেইন দ্বীপে ধীরে আর প্যারিসে ঠিক সময়ে চলে। দুইতে দিয়েছে সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট, কারণ ব্যাখ্যা করো।
নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ কেন? পৃথিবীর মোট দ্রাঘিমা হচ্ছে 360 ডিগ্রি। দূরের কোনো নক্ষত্রকে সামনে রেখে পৃথিবীর কোনো দ্রাঘিমা থেকে এক পাক আবর্তন করে পরের বার সেই দ্রাঘিমায় আসতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু সূর্যকে সামনে রেখে পৃথিবী আবর্তন করে কোনো দ্রাঘিমা থেকে পরের দিন যখন সেই দ্রাঘিমায় আসে তখন পৃথিবী তার কক্ষপথের 1 ডিগ্রি সরে যায়, ফলে সেই দ্রাঘিমায় আসতে 3 ঘন্টা 56 সেকেন্ড অতিরিক্ত সময় লেগে যায়। তাই নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ, বা উল্টোভাবে সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট। অথবাতে বলেছে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে শীতকাল প্রায় 1 সপ্তাহ কম স্থায়ী হয় কেন? এটা আমার কাছে একটা পুরনো ছায়া সহায়িকা ছিল, তো সেখানে উত্তরটা গুছিয়ে আছে বলে আমি সেখান থেকে দিলাম। এই উত্তরটা লিখবে যে 30 জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। এই সময়কে অনুসর অবস্থান বলা হয় থাকে। এই অবস্থায় পৃথিবীর পরিক্রমণ বেগ কিছুটা বেড়ে যায়, ফলে পৃথিবী অপেক্ষাকৃত দ্রুত বেগে তার কক্ষপথে এগিয়ে চলে। এই সময় উত্তর গোলার্ধে শীতকালে এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। পৃথিবীর দ্রুত পরিক্রমণের জন্য এই সময় উত্তর গোলার্ধে শীতকালে দিনের সংখ্যা কম হয়। তিনি দিয়েছে প্রচলিত আর অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য লেখো। লিখবে প্রচলিত আর অপ্রচলিত শক্তির পার্থক্য। প্রচলিতটা বলছে আগে, বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক বিদ্যুৎ, বৃহদায়তন জলবিদ্যুৎ প্রকৃতি। এরা হচ্ছে গচ্ছিত সম্পদ, এগুলো একদিন ফুরিয়ে যাবে। দূষণ, জলবিদ্যুৎ ছাড়া বাকি উৎস ভীষণভাবে দূষণ ঘটায়। খরচ, ক্রমাগত কাঁচা মাল লাগে বলে ইউনিট প্রতি উৎপাদন খরচ বেশি। বন্টন, প্রযুক্তি সহজলভ্য বলে সব দেশে এটি উৎপাদন হয়। আর অপ্রচলিত হচ্ছে অপেক্ষাকৃত নতুন, বিংশ শতাব্দীর শেষ থেকে জনপ্রিয়তা শুরু। প্রকৃতি হচ্ছে অফুরন্ত সম্পদ, ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। দূষণ, উৎসগুলি থেকে দূষণের সম্ভাবনা প্রায় নেই। উৎস অফুরন্ত এবং ক্রয় করতে হয় না বলে ইউনিট প্রতি উৎপাদনের খরচ খুবই কম। উন্নত প্রযুক্তির প্রয়োজন বলে কেবল প্রযুক্তিতে উন্নত দেশগুলিতে উৎপাদন হয়। অথবাতে আছে সম্পদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এটাও প্রান্তিক থেকেই দিচ্ছি। সম্পদের বৈশিষ্ট্য এক হচ্ছে উপযোগিতা, কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে চাহিদা মেটালে সেটি সম্পদ। 2 কার্যকারিতা, কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পদার্থটির অভাব পূরণের সামর্থ্য থাকবে। 3 গ্রহণযোগ্যতা, সকল শ্রেণীর মানুষের কাছে সম্পদের গ্রহণযোগ্যতা থাকবে। 4 চাহিদা, সম্পদ সম্পূর্ণ চাহিদা নির্ভর। 5 হচ্ছে সুগমতা, সম্পদ সহজে আহরণ করা যাবে। 6 গতিশীলতা, জ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদ আরো উন্নত সম্পদে পরিণত হবে, মানে সম্পদের গতিশীলতা থাকবে। 7 সীমাবদ্ধতা, প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের অধিকাংশই হচ্ছে সীমাবদ্ধ। আর 8 হচ্ছে সম্পদের সংকোচন ও প্রসারণ, সময় ও স্থান ভেদে সম্পদের সংকোচন ও প্রসারণ ঘটে। 5-এ আসি। 5-এর আয়তে দিয়েছি উপযুক্ত চিত্র সহ পৃথিবীর আবর্তনের 2টি প্রভাব আলোচনা করো। ওই আবর্তন গতির ফলাফল দেবে। এক হচ্ছে দিন রাত্রি সংঘটন, এই ছবিটা দেবে। পৃথিবীর গোলাকার এবং সূর্যের আলোতে পৃথিবী আলোকিত। আবর্তনের কারণে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন হয়, আর বিপরীত অংশে সূর্যের আলোর অভাবে রাত হয়। পৃথিবীতে আলো আর অন্ধকারে যে পূর্ণবৃত্ত সীমারেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত। 24 ঘন্টায় যে দিন রাত্রি ঘটে তা উষা, প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি এই পর্যায়গুলির মধ্যে দিয়ে হয়। আর এই ছবিটা দেবে কোরিওলিস বয়েলের প্রভাবে বায়ুর ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। আবর্তনের কারণে পৃথিবীর উপরে যে বল সৃষ্টি হয় তা হচ্ছে কোরিওলিস বল। জি.ডি. কোরিওলিসের নামানুসারে হয়েছিল। এই বলের প্রভাবে বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে মা দিকে বেঁকে যায়। এটি হলো ফেরেলের সূত্র। 2-তে দিয়েছে জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।
জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশ, এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি, পর্বত, মালভূমি এবং প্রভৃতি অংশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর বেগ বেশি যে জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। নদীর মধ্যে জলপ্রপাত, র্যাপিডস প্রভৃতি থাকলে জলবিদ্যুতের সম্ভাবনা বাড়ে। দুই, কঠিন শিলাস্তর ও দৃঢ় ভূতাত্ত্বিক গঠন। কঠিন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত নদীতে পলি সঞ্চয় কম হয়। ভূতাত্ত্বিক গঠন দুর্বল হলে ভূমিকম্পজনিত এবং অন্যান্য বিপর্যয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হতে পারে। তিন, নিয়মিত জল সরবরাহ। নদী অববাহিকায় বৃষ্টি বেশি হলে নদীতে সারা বছর জল থাকে। বরফ গলা জলে পুষ্ট নদী চিরপ্রবাহী হয়, যা বিদ্যুৎ উৎপাদনের সুবিধা দেয়। চার, নাতিশীতোষ্ণ জলবায়ু। জলবায়ু খুব শীতল হলে নদীর জল বরফে পরিণত হয়, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটায়। পাঁচ, বনভূমি। এটি মাটির ক্ষয় রোধ করে জলাধারকে পলি ভরাটের হাত থেকে রক্ষা করে পরোক্ষভাবে বনভূমি নদীর জল সরবরাহকে নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে এক হলো মূলধন ও প্রযুক্তি। জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রচুর মূলধনের দরকার হয়। বিদ্যুৎ কেন্দ্রের স্থান নির্বাচন, পরিবেশের ক্ষতির হিসাব ইত্যাদি কারণে উচ্চ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। সাত, বহুমুখী নদী পরিকল্পনা। নদীকে বহুমুখী পরিকল্পনার আওতাভুক্ত করলে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। আর আট, চাহিদা। বিদ্যুতের চাহিদা জলবিদ্যুৎ উৎপাদনের প্রতি আগ্রহ তৈরি করে।